নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল, কয়েক লাখ মানুষ সমাগমের প্রত্যাশা, দলের রাষ্ট্রচিন্তা তুলে ধরবেন তারেক রহমান। যুবকরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারুণ্যরা এই দেশে, তরুণরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই এই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হোক। ভোটের অধিকার আমাদের, তারুণ্যের অধিকার ফিরিয়ে দিতে হবে। ভোটের অধিকার শান্তির জন্য, ভোটের অধিকার আমাদের দরকার। ১৩ বছর পর কারামুক্ত জামায়াত নেতা আজহার সমর্থকদের ভালোবাসায় সিক্ত, জুলাই আন্দোলনের ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা। উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলে কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টাকে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব, কর্মসূচি স্থগিত রাখার আহ্বান। 4 দিনের সফরে জাপান পৌঁছেছেন ড. মোহাম্মদ ইউনূস। 2 দেশের মধ্যে 7 চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা। চট্টগ্রামে বিজিএমইএ ফোরাম প্যানেলের জমজমাট পরিচিতি সভা, পোশাক শিল্পের সুদিন ফেরাতে অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ার প্রত্যয়। অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র, যাচাই করা হবে আবেদনকারীদের সামাজিক যোগাযোগের মাধ্যম। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আজ বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ। বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে এরই মধ্যে যোগ দিতে শুরু করেছেন নেতাকর্মীরা। আজকের সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে 15 লাখ তরুণ তরুণীর জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন। যুবকরা হবে এদেশের মেরুদণ্ড, যুবকরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারুণ্যরা এই দেশে, তরুণরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই এই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হোক। ভোটের অধিকার আমাদের, তারুণ্যের অধিকার ফিরিয়ে দিতে হবে। ভোটের অধিকার শান্তির জন্য, ভোটের অধিকার আমাদের দরকার। এই দেশ আবার সুন্দরভাবে চলবে। এই খুনি হাসিনা দেশ থেকে যখন বিদায় এলো, আমরা মনে করি এই প্রজন্ম এখন থেকে শিক্ষা নিবে যে এই দেশের রাষ্ট্র অবকাঠামো কিভাবে চলবে। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো, যুক্ত হবো আমাদের সহকর্মীদের সাথে। শুরুতেই রাজধানী নয়াপল্টনে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন যুক্ত আছেন আমাদের সঙ্গে। রবিন, কি ধরনের নির্দেশনা আর ঘোষণা আসতে পারে আজকে সমাবেশ থেকে, কি মনে হচ্ছে? সমাবেশস্থলে নেতাকর্মীদের সমাগমে লোকে লোকারণ্য বলা চলে। তরুণ নেতৃবৃন্দ আসলে যোগ দিয়েছেন এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে। বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে সমাবেশটি, কিন্তু তার আগেই বলা চলে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম এই নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশস্থলে। একটু জানতে চাইব সমাবেশ নিয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। নাসির, আপনার কাছে একটু জানতে চাই যে কি প্রত্যাশা আসলে এই সমাবেশ? আপনি জানেন যে ইতিমধ্যে 3টি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে আজকে নয়াপল্টনে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদের উদ্দেশ্যে তিনি বার্তা দিবেন। সেই তরুণরা যারা 2014 সালে একটি বিনা ভোটের নির্বাচনে যারা ভোট প্রয়োগ করতে পারেনি, 2018 সালে একটি নিশিরাতের নির্বাচনে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, 2024 সালের আমিরামি নির্বাচনেও সেই তরুণদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই তরুণরাই যারা 2024 সালে জুলাই এবং আগস্টে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই তরুণদের সামনে আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য দিবেন যে তরুণরা অতীতে বঞ্চিত হয়েছে, উপেক্ষিত হয়েছে, তাদের মতামতকে উপেক্ষা করে বাংলাদেশ বিনির্মাণের অপচেষ্টা হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দল, বিশেষ করে আমাদের দলের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদের উপর তিনি ভরসা রেখেছেন, অতীতেও ভবিষ্যতে তিনি ভরসা রাখতে চান। সুতরাং তরুণদেরকে রাজনৈতিকভাবে সচেতন করা এবং আগামীর যে বাংলাদেশের পরিবর্তনের হাতিয়ার একমাত্র তরুণরাই, সেই তরুণদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে কি করতে পারবে তার একটি প্রণয়ন রেখা বা রূপরেখা আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বার্তা দিবেন বলে আমরা প্রত্যাশা রাখছি। কথা বলছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। ইতিমধ্যেই যদি একটু আশপাশে দেখাই যে একদিকে মঞ্চের ডান পাশটায় রয়েছে নাইটিঙ্গেল মোড়, সেই নাইটিঙ্গেল মোড় ছাড়িয়ে কাকরাইল মোড় ছাড়িয়ে আশপাশের এলাকায় কিন্তু নেতাকর্মীদের বিস্তৃতি ঘটেছে এবং অন্যদিকে ফকিরাপুর এবং আশপাশের এলাকায়ও কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে। এর আগে বিগত দিনে 3টি তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম থেকে যেটি শুরু হয়েছে, পরবর্তীতে খুলনা এবং বগুড়ায় সবশেষ, এবং এরপর ঢাকায় 2 দিন করে কর্মসূচি, সেমিনার প্রথম দিন এবং এরপর সমাবেশ পরদিন, অর্থাৎ দ্বিতীয় দিনে সমাবেশ। এই ঢাকা বিভাগের কর্মসূচিতে যোগ দিয়েছে ঢাকা বিভাগের, সিলেট বিভাগের, ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যেই জড়ো হয়েছে এই সমাবেশ স্থল ঘিরে। দুপুর 3টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরুর কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এই সমাবেশে এবং দলের অঙ্গ সংগঠনের, অর্থাৎ 3 যে সংগঠন মূলত এই কর্মসূচির আয়োজক, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের শীর্ষ নেতৃত্ব যেমন ঠিক থাকবে, ঠিক বাইরে দলের স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখবেন এবং তারা এই সমাবেশ থেকে তরুণের রাজনৈতিক অধিকার হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠার যেন দ্রুত। সাইফুদ্দিন রবিন, আপনি থাকেন আমাদের সঙ্গে, আপনার কাছে আবারও আসবো। নয়াপল্টনের আরেক মোড়ে আমাদের আরেক সহকর্মী যুক্ত আছেন, সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন শাকিলের কাছে জানতে চাই যে আপনি যে প্রান্তে আছেন সেখানে জনসমাবেশ কেমন দেখছেন আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? মূলত নেতাকর্মীরা এখন সমাবেশে যোগ দিচ্ছেন এবং ভোজের বিরতি, অনেকেই দুপুরের খাবার খেতে বের হচ্ছেন। তবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সহকর্মী সাইফুদ্দিন রবিন যেমনটা জানাচ্ছিলেন, বিএনপির সাংগঠনিক যে 4 বিভাগ রয়েছে, অর্থাৎ ঢাকা, সিলেট, সেই সঙ্গে ফরিদপুর এবং ময়মনসিংহ, সেই বিভাগের ছাত্র, যুব এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা আজকের এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং তারা যেটি বারবারই বলার চেষ্টা করছেন এই তারুণ্যের মাধ্যমে যেই 5ই আগস্ট তৈরি হয়েছে, অর্থাৎ তারুণ্যের নেতৃত্বে, সেই তারুণ্যকে ধারণ করে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় পরিচালনার দায়িত্ব পেলে সেই তারুণ্যের মতামত, সেই তারুণ্যের চিন্তাকে ধারণ করে তারা বাংলাদেশকে নতুন করে সাজাতে চান, নতুন বাংলাদেশকে সাজাতে চান। সেই কারণে তারুণ্যের এই সমাবেশ। আপনি জানেন যে এর আগে বিএনপি 3টি বিভাগীয় এই সমাবেশ করেছিল। বিএনপির 3 সংগঠন, ছাত্র, যুব এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে চট্টগ্রাম, খুলনা এবং বগুড়াতে, এবং সেই সমাবেশে যেমন উপচে পড়া ভিড় ছিল। ঢাকায় 4টি বিভাগীয় এই 4টি বিভাগীয় যেই সমাবেশ, অর্থাৎ ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ফরিদপুর এবং ময়মনসিংহ, সেই 4টি বিভাগ থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। যেহেতু সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন, তিনি কি দিক নির্দেশনা দেন সেটি যেমন দলের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি নেতাকর্মীরা বলছেন যে আগামী দিনের বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর। আগামী দিনের বাংলাদেশ যেন নতুন, যেখানে হানাহানি থাকবে না, সেখানে সবার সমান অধিকার থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, সেই দায়িত্ব বা সেই আহ্বান বিএনপি নেতৃত্বের কাছে এই তরুণ নেতারা সেই দাবি বারবার জানাচ্ছেন। এবং সমাবেশের কার্যক্রম দুপুর 2টা নাগাদ শুরু হবে নাবিলা, এবং দুপুর 2টার পরেই সমাবেশে আনুষ্ঠানিক যে নেতারা রয়েছেন তারা বক্তব্য দিবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি বিএনপির যে 4 জন স্থায়ী কমিটির সদস্য তারাও কিন্তু আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন। এবং আজকের এই বক্তব্যের পরে মূলত এই 3 সংগঠনের ব্যানারে আগামীতে কি ধরনের কর্মসূচি নেওয়া যায় সেই দাবিও কিন্তু নেতাকর্মীদের পক্ষ থেকে করছেন। তারা বলা হচ্ছে আগামী নির্বাচনে আগ পর্যন্ত এই ছাত্র, যুব এবং স্বেচ্ছাসেবক দলের এই তারুণ্যের যে জয়গান, সেই তারুণ্যের জয়গান অব্যাহত রাখার বিষয়ে নেতাকর্মীরা বারবারই আহ্বান জানিয়েছেন। নাবিলা। শাকিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 13 বছর পর মুক্তি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্তি পেয়ে দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানোর অভিযোগ করেন। বিচার চান যুদ্ধাপরাধের বিচারের নামে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের। আর দলটির আমির দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বুধবার সকাল 9:30 হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সরাসরি আসেন শাহবাগ মোড়ের সংবর্ধনা অনুষ্ঠানে, যেখানে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন হাজারো নেতাকর্মী। সম্পূর্ণ অন্যায়ভাবে ওনাকে তথাকথিত মানবতাবিরোধী বিরোধী মামলায় আটকে রাখা হয়েছিল। তিনি গতকালকে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে সম্পূর্ণ নির্দোষ এবং বেকসুর খালাস পেয়েছেন। আমরা মনে করি এটি আজহারুল ইসলামের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায় বিচারের সূচনা হলো। এত বছর জেল খাটার পরে একটা লোক মুক্তি পাইছে, সত্যের জয় হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, জন্য আমরা আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত। একজন নিরপরাধ ব্যক্তিকে কোণঠাসা করার জন্য জেলখানা রাখছে এবং জামাতের যে সমস্ত নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, স্বাধীনতা সংগ্রামের পরে তাদের বিরুদ্ধে একটা ছিল না, কোনো অভিযোগও কোনো থানায় ছিল না। এ সময় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের হাত ধরেই মঞ্চে ওঠেন দলটির সাবেক এই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মিথ্যা অভিযোগ ও মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড দেয়া হয় তাকে। সেই সব নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারা এই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এ সময় জামাত আমির দলমত নির্বিশেষে দেশবাসীর সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে এরপর পরিবারের প্রিয়জনদের উদ্দেশ্যে রওনা দেন সদ্য কারামুক্ত আজহারুল ইসলাম। এর আগে মঙ্গলবার 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে তাকে খালাস দেন সর্বোচ্চ আদালত। আপিল রিভিউয়ের আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন, অতীতে বিচারের নামে অবিচার হয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জাপান সফর থেকে ফেরার পর সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলে কর্মচারীদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানাবেন মন্ত্রী পরিষদ সচিব। অধ্যাদেশ বাতিল হবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত হবে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর। সকালে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি নিয়ে মন্ত্রী পরিষদ সচিবের সাথে বৈঠক শেষে এসব কথা জানান সরকারের 7 সচিবের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রধান ভূমি সচিব ASM সালেহ আহমেদ। এ সময় কর্মচারীদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান ভূমি সচিব। তবে কর্মসূচি স্থগিত রাখা হবে কিনা তা আলোচনা করে জানানো হবে বলে জানান কর্মচারীরা। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়। কর্মচারীদের আন্দোলনে গত 4 দিন ধরে একরকম অচল হয়ে পড়ে সচিবালয়। আসলে তখন এটা তুলবে না আর কি জিনিসটা। আমাদের কর্মচারীরা অবাধ্য না, ওরা শুনবে আমার বিশ্বাস। ওরা বুঝে তো, ওরা তো জানে ওদের হাত দিয়ে তো হয় সবকিছু। ওরা এটা বুঝবে, আমি বিশ্বাস করি যে ওরা স্থগিত করবে। ভিতরে যে আলোচনা হয়েছে সেখানে আমরা পার্টিসিপেট করিনি। এখন আমরা স্যারের কাছে যাব, স্যারের সাথে আলোচনা করে তারপর আমরা কর্মসূচি ঘোষণা করব। এ নিয়ে সবশেষ আপডেট জানাতে সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। বৈঠকে তো কর্মসূচি স্থগিতের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে কর্মচারীরা কি সিদ্ধান্ত জানালো সেটা একটু জানাবেন। সোহার, মূলত কর্মচারীদের 3টি সংগঠন রয়েছে সচিবালয়ে এবং এই 3টি সংগঠন মিলেই কিন্তু এই আন্দোলন ঘিরে একটি ফোরাম গঠিত হয়েছে। সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম নামে একটি সংগঠন হয়েছে এবং এই সংগঠনের ব্যানারেই কিন্তু গত 4 দিন ধরে আন্দোলন চলে আসছে।
এবং এই যে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে যে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে ভূমি সচিবের নেতৃত্বে, তারা বৈঠকটি করার পর মূলত এই ঐক্য ফোরাম যার নেতৃত্বে এই গত 4 দিন ধরে আন্দোলন হয়েছে, তাদের নেতৃবৃন্দ মূলত তাদের নিজেদের মধ্যে বসেছিলেন এবং নিজেদের মধ্যে বসার পর কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 1টা 5 মিনিটের দিকে ভূমি সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং সেখানে মূলত তারা যেই বিষয়টি ভূমি সচিবের কাছ থেকে জানতে চান, কারণ যেই বৈঠকটি হওয়ার কথা ছিল সেই বৈঠকটিতে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেখানে এই যে আন্দোলনকারী তাদের প্রতিনিধি থাকার কথা ছিল, কিন্তু তার শেষ পর্যন্ত ওই বৈঠকটিতে সেই প্রতিনিধিদের রাখা হয়নি। সে কারণে তারা জানতে চান আসলে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কি বিষয় নিয়ে বা কি বিষয়গুলো আলোচনা হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিব কি বলেছেন সেই বিষয়টি ভূমি সচিবের কাছ থেকে জানতে চাইবেন। তারা মূলত যেই স্পেসিফিক যে বিষয়টি যে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে, এই অধ্যাদেশটি আসলে বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে, স্পেসিফিক এই 2টি বিষয়ে আসলে জানতে চান। এই 2টি বিষয়ে জানার পর অর্থাৎ সরকারের যে মনোভাব সেটি জানার পরে মূলত তারা সিদ্ধান্ত নেবেন তাদের যে কর্মসূচি স্থগিত রয়েছে আজকে, এটি পরবর্তী তাদের কর্মসূচি কি হবে, স্থগিতই থাকবে প্রধান উপদেষ্টা আসা পর্যন্ত নাকি তারা কর্মসূচি চালিয়ে যাবেন। সচিবালয় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ আপনাকে। 4 দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সকাল 11:15টায় জাপান পৌঁছান তিনি। টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। তার এই সফরে দুদেশের মধ্যে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। প্রাধান্য পাবে দেশের 1 লাখ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতার বাড়ি মহেশখালী প্রকল্প সহ দেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা হন তিনি। 31 মে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালাম আলিফ রহমানের 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্যদের শনাক্তে রিমান্ডের প্রয়োজন বলে আদালতকে জানান তিনি। পরে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সাবেক পিয়ন আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিজিএমইএ নির্বাচন সামনে রেখে ফোরাম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। পোশাক শিল্পে ফোরামের অবদান তুলে ধরেন প্রার্থীরা। সেবা, সততা, সাহস, সমৃদ্ধি এই স্লোগান নিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করেন তারা। নগরীর খুলশী এলাকায় বিজিএমএ মিলনায়তনে ফোরাম প্যানেলের পরিচিতি সভায় অংশ নেন চট্টগ্রামের পোশাক শিল্প মালিকরা। বিশেষ করে অনুষ্ঠানে ফোরাম প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ইশতেহার উপস্থাপন করা হয়। আমাদের ভয়েস পলিসি এবং পলিসি মেকারের মধ্যে থাকা উচিত। হ্যান্স আপনি আমাদের ম্যানিফেস্টো দেখবেন, আই থিঙ্ক মিনিস্ট্রি ওয়াজ ওয়ান অফ দ্য টপ রিকোয়ারমেন্ট। আমরা মিনিস্ট্রি, আমাদের নিজস্ব মিনিস্ট্রি চাই। এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক এই দুটোতে পলিসি মেকিংয়ে যদি প্রপারলি কাজ করা যায় তাহলে আগামী দিনে এই ব্যবসাটা টিকে থাকবে, না হলে টিকে থাকবে না। পোশাক শিল্পে ফোরামের অবদান তুলে ধরে অন্তর্ভুক্তিমূলক ও কর্মক্ষম বিজিএমএ গড়ে তোলার অঙ্গীকার করেন মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বাধীন ফোরাম প্যানেলের প্রার্থীরা। কাস্টমসে অনেকগুলা কালো আইন তৈরি করে রাখা হয়েছে, যেগুলা ব্যবহার করে যারা আমরা উদ্যোক্তা তাদেরকে হয়রানি করা হয়। আমরা কথা দিয়েছি ওইসব কালো আইন বাংলাদেশে থাকা যাবে না। যখনই ফোরাম ক্ষমতা এসেছে চেষ্টা করেছে এই ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেই সিদ্ধান্তগুলি নেওয়া দরকার, যে জায়গায় কাজ করা দরকার, ফোরাম সেই লক্ষ্যে কাজ করেছে। 2025-27 মেয়াদে আমি বিভিন্ন নির্বাচনে জয়ী হলে কাস্টমস এবং বন্ডের জটিলতা সহজ করার জন্য কাজ করব এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করব। এছাড়াও ফেয়ার প্রাইসিং এবং ডিজিটাইজেশন নিয়েও কাজ করব। পোশাক শিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় তৈরি, নতুন বাজার সম্প্রসারণ সহ এই সেক্টরের উন্নয়নে ফোরামকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানান বিজিএমএর নেতারা। সকলের স্বার্থে মর্যাদাপূর্ণ স্বনির্ভর একটি শিল্পের লক্ষ্যে সংগ্রামী আমাদের কাজগুলো এক করে থাকা।
আমি চট্টগ্রামের ভাইদেরকে বলবো, দয়া করে ভোট দেন, যারা কাজ করে তাদেরকে ভোট দেন। আমরা এনার্জি ক্রাইসিস দেখছি, আমরা ব্যাংকিং ক্রাইসিস দেখছি, আমরা এনবিআর এর ক্রাইসিস দেখছি। যাচ্ছে যোগাযোগ মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পিরিয়ড শব্দটিতে সংকোচ বোধের সময়টা পার করে সমাজ এগিয়েছে, কতটা সচেতন হতে হবে সেই সময়টায়। মাসিক এখন লজ্জা নয়, সচেতনতার বিষয়। সমাজে বিদ্যমান ট্যাবু দূর করে প্রয়োজনীয় পিরিয়ড পণ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিশেষজ্ঞরা। পিরিয়ড বান্ধব পৃথিবী তৈরিতে নারী, পুরুষ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়। বাকিটা জানাবেন সহকর্মী সৌরভী সায়দা। নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ পিরিয়ড, অথচ আজও এ বিষয়টি ঘিরে রয়ে গেছে অসংখ্য ট্যাবু, কুসংস্কার আর নীরবতা। 2025 সালে এসে যখন পৃথিবীর সাথে মহাকাশের যোগাযোগ সহজ করার নানা উপায় বের করা হচ্ছে, তখন নারীর স্বাভাবিক জৈব প্রক্রিয়া নিয়ে নিষিদ্ধ সব ট্যাবু বিরাজমান। লজ্জার কোনো বিষয় নয়, এটা আমাদের একটা মাতৃত্বের প্রথম ধাপ। আমাদের এই ধরনের সিচুয়েশনে পড়লে আমাদের অনেক বেশি খারাপ লাগে, অ্যান্ড আমরা এটা গিয়ে টিচারদেরকে বলি, আমাদের ফিমেল ম্যামদেরকে জানাই, ওনারা আমাদেরকে সাহায্য করে, অথবা আমরা স্টুডেন্টরাও নিজেদের ব্যাগে প্যাড রাখি। তবে কিছুটা হলেও ধীরে ধীরে ভাঙছে এই নীরবতা। যেখানে এক সময় পিরিয়ড ছিল গোপনীয়, লজ্জার, সেখানে আজ মেয়েরাই বলছে নিজেদের কথা। আমাদের উচিত না এগুলা নিয়ে লজ্জা করা। দোকানপাটে আমি দেখি যে যখন আমরা স্যানিটারি ন্যাপকিন কিনি, এটাকে কালো প্যাকেটে মুড়িয়ে তারপরে দেয়। তো এটা আমার কেমন লাগে যে আমি কোনো অপরাধ করছি না, হচ্ছে যে কোনো এমন কিছু কিনছি যেটার কারণে অন্য কেউ দেখলে আমি লজ্জা পাবো। অনেকের হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন হয়, সেজন্য ক্যাম্পাসে কোনো ফার্মেসি নেই। তো আই থিঙ্ক যে ক্যাম্পাসে হচ্ছে ফার্মেসি থাকলে ভালো হতো। পিরিয়ড বিষয়টাকে সবার নর্মালভাবে নেওয়া উচিত এবং বাকি আমরা যারা আছি সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত এবং সবাইকে সচেতন করা উচিত। বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি, ভাঙছে সামাজিক ট্যাবু। এই দলে যোগ দিয়েছেন পুরুষরাও। তারা বলছেন পিরিয়ড বা মাসিক এখন শুধু নারীর বিষয় নয়, এটা পরিবার ও সমাজেরও দায়িত্ব। ফ্যামিলির ভেতরে যারা বাবা মা আছে, সন্তানদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে না, মন খুলে কথা বলতে না পারার কারণে কিন্তু তারা অনেক ধরনের ভুলভ্রান্তিরও শিকার হয়। আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে দেখা হয় জিনিসটাকে, অনেক মেয়েদের হচ্ছে ওরা সাফার করবে, তারপর হচ্ছে মানে একটু ন্যারো মাইন্ডে দেখা হয়। আসলে এটা সেন্সিটিভ, আমরা নিজেরা বানিয়েছি এটাকে। প্রত্যেকটা ছেলে যারা এই ব্যাপারটা নিয়ে হাস্য রহস্য করে থাকে, তাদের অন্ততপক্ষে ভাবা উচিত তার ঘরে মা বোন আছে। পিরিয়ডের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, মানসিক সাপোর্ট এবং সামাজিক স্বীকৃতি, এ তিন বিষয় সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে যৌথ সচেতনতায় পারে সহনশীল ও স্বাস্থ্যবান সমাজ গঠন করতে। আমরা টয়লেটের সময় টয়লেট পেপার ব্যবহার করছি, সেটা যদি স্বাভাবিক হয় তাহলে মেনস্ট্রুয়েশনের সময় একটা ন্যাপকিন ব্যবহার করবে, এটাও স্বাভাবিক। এইটুকু জিনিস যদি আমরা সবাইকে সহজভাবে বোঝাতে পারি, এখন সবাই অনেক সচেতন, শুধু সহজভাবে নিলেই হয়ে যায়। মেয়েটা কিংবা আমার বোনটা প্যাড নিয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এটুকু পরিবর্তন হলে আমাদের মোটামুটি সামাজিক পরিবর্তন হয়ে যায়। মেয়েরা যেন নিরাপদ, সুস্থ ও সম্মানের সাথে বেড়ে উঠতে পারে, সেই দৃষ্টিভঙ্গি গড়াই এখন সময়ের দাবি। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। চীনের বাজারে যাচ্ছে বাংলাদেশের আম। সকালে রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। আমের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর আহ্বান জানান উপদেষ্টা। বলেন, চাষিদের উৎসাহিত করলেই উৎপাদন বাড়বে, আর চাষিদের উপকারে কাজ করলেই ভোক্তা উপকৃত হবে। তিনি জানান, বিমান ভাড়া কমাতে কাজ করবে সরকার। এর আগে আম রপ্তানির বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। পর্যায়ক্রমে রপ্তানির পরিমাণ বাড়বে। শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত এক স্মারকে সকল দূতাবাসকে এমন নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। উক্ত সময়ে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরালো করবে কর্তৃপক্ষ বলে জানানো হয় নির্দেশিকায়। তবে যেসব ভিসা প্রত্যাশী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছে তাদের কোনো বাধা নেই। সাধারণত যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া শিক্ষার্থীদের নিজ দেশে বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যার মধ্যে মার্কিন দূতাবাসের সাক্ষাৎকার অন্যতম। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করে দেয় দূতাবাসগুলো।
রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় এবার 150 বিলিয়ন ইউরোর অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামের নতুন প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বিপুল এই তহবিল থেকে ঋণ নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারবে জোটভুক্ত 27 দেশ। তবে প্রাপ্ত ঋণের অন্তত 65% ব্যয় করতে হবে ইইউ সদস্য এবং ইউক্রেন সহ নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে অস্ত্র কিনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আতঙ্কে ইউরোপ মস্কো হামলা চালাতে পারে এই শঙ্কায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশ। যুদ্ধ শুরুর পর গত 3 বছরে রাশিয়ার হুমকি মোকাবেলায় ইউর সদস্য রাষ্ট্রগুলো সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে 30% পর্যন্ত। এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউরোপের সাথে দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের। ন্যাটো সদস্যদের নিরাপত্তায় যে বিপুল অর্থ ব্যয় করে ওয়াশিংটন, সেটি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামে নতুন প্রকল্প শুরু করল ইউরোপীয় ইউনিয়ন, যার আওতায় 150 বিলিয়ন ইউরোর অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। গত মার্চে তহবিল গঠনের প্রস্তাব উত্থাপন করেছিল ইউরোপীয় কমিশন, যা অনুমোদন পেল মঙ্গলবার। বিভিন্ন গণমাধ্যম বলছে জোটভুক্ত 27 দেশের মধ্যে 26টি এ তহবিলের পক্ষে অবস্থান নিয়েছে। ভোটদানে বিরত ছিল কেবল হাঙ্গেরি। নতুন এই তহবিল থেকে ঋণ নিতে পারবে ইউর সদস্যরা, তবে শর্ত হচ্ছে প্রাপ্ত ঋণের অন্তত 65% ইউর সদস্য 27 দেশ, ইউক্রেন, আইসল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ডের বিভিন্ন অস্ত্র কোম্পানি থেকে অস্ত্র ক্রয়ে খরচ করতে হবে। মূলত যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ব্রিটেনের উপর থেকে নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ইউরোপের প্রতিরক্ষা শিল্পের বিস্তার ঘটাতেই এই শর্ত দেওয়া হয়েছে। এদিকে রাশিয়ার অভিযোগ, তাদের হুমকিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে যুদ্ধের উস্কানি হিসেবে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছে মস্কো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।